নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের গন্তব্য শান্তিনিকেতন বোলপুর। হাওড়া স্টেশন থেকে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসে আমরা চললাম বোলপুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, পাশেই 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আমরা নির্দিষ্ট সময়ের আমাদের গাড়িতে উঠে 6:05 ছেড়েছিল এবং শান্তিনিকেতনে গিয়ে পৌঁছালাম ঠিক 8:40। শান্তিনিকেতন স্টেশনে আমরা নেমেছি। শান্তিনিকেতন স্টেশন যেটাকে বলছি, এটা অ্যাকচুয়ালি বোলপুর স্টেশন নাম। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আজকে সারাদিনের জন্য এটি টোটো ভাড়া করে আমরা শান্তিনিকেতনের বিভিন্ন দ্রষ্টব্য যে জায়গাগুলি আছে সেগুলি ঘুরে বেড়াবো। আশা করি আমাদের ট্যুরটা আপনারা উপভোগ করবেন। পাশেই দেখতে পাচ্ছি আমরা রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, তার গৃহ। বাইরে থেকে এখন চারিদিকটা ঘেরা আছে এই স্থানটি, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব অসীম। সুন্দর রাস্তা, চলেছি আমরা শান্তিনিকেতনের পথ দিয়ে। দেখতে পাচ্ছি গাছপালার সারি। এই দেখুন বন্ধুরা, এই সেই 3 পাহাড়ি বট গাছ, যার ছবি আমরা রবীন্দ্রনাথের সহজ পাঠ বইটিতে দেখতে পাই। সেই 3 পাহাড়ি বট গাছ, এই বট গাছটির গুরুত্ব অসীম। এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আজ থেকে প্রায় 250 বছর আগে লাগিয়েছিলেন নিজের হাতে। আজকে গাছটি একদম ডালপালা বিস্তার করে বিশাল আকার ধারণ করেছে। 3 পাহাড়ি বলা হয় কারণ এটা 3টে থাকে, যেন গাছটিকে একদম 3টে পাহাড়ের মতন চূড়ার ওপরে গাছটি আছে। আমাদের শান্তিনিকেতনের ভ্রমণের প্রথমেই আমরা এই বটগাছটির দর্শন করলাম। এখানে পান্থশালা, যেখানে একটা কুয়ো আছে, যেখান থেকে পথিকদের জন্য জল খাওয়ার জন্য এই কুয়োটি বানানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। পথে জল তৃষ্ণার জন্যে এই দেখুন তালধ্বজ। একটি গৃহের মধ্যে থেকে, মাড হাউস যেটাকে বলে, একদম কুঁড়ে বাড়ি, তার মধ্য থেকে একদম ধ্বজা তুলে দাঁড়িয়ে আছে তাল গাছটি। যেমন জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা আছে, সেরকম তালধ্বজ এটি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশেতে। সেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার পড়া সেই কবিতা এই গাছটিকে দেখলেই মনে পড়ে যাবে। অসম্ভব সুন্দর এই দৃশ্য। দেখুন বন্ধুরা, চারিদিকে পলাশ ফুল, লাল হলুদ পলাশে চারিদিকে ছড়াছড়ি। সত্যি আমরা যারা শহরতলিতে থাকি, তারা যেন একটু প্রাণের আরামের জন্য এখানে একদম মনটা যেন একদম ফুর্তিতে ডগমগ করে ওঠে। চারিদিক সবুজ, হলুদ, লাল ফুলে পাতায় ভরা। এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আমরা সপরিবারে এই দৃশ্য উপভোগ করছি। আজ আমরা শান্তিনিকেতনে সারাদিনই ঘুরব। এই দেখুন, আমরা উপাসনা গৃহে এসে গিয়েছি। এটি বেলজিয়াম কাঁচ দ্বারা নির্মিত। মহর্ষি দেবেন্দ্রনাথ কর্তৃক এটি প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম ধর্মের সূচনা লগ্নে নির্মিত এই গৃহ। এখানে বুধবার প্রার্থনা হয়, যে প্রার্থনাতে সাধারণ মানুষও অংশগ্রহণ করতে পারে, কিন্তু সাদা পোশাকে এর মধ্যে যেতে হবে। সুন্দর চারিদিক কাঁচ দ্বারা নির্মিত। এই ভবনটি প্রথম নির্মাণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এটি হচ্ছে শান্তিনিকেতন ভবন, যেখানে
ঠাকুর পরিবার সপরিবারে বসবাস করতেন যখন এখানে থাকতেন। পাশেই উপাসনা গৃহটি তিনি নির্মাণ করেছিলেন। দেখুন কি সুন্দর দৃশ্য। এই উপাসনা গৃহে লেখা আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। সত্যিই এই জায়গায় এলে সত্যিই আমরা যেন প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি অনুভব করি। যতবারই শান্তিনিকেতনে এসেছি একদম সুন্দরভাবে এই জায়গাগুলো আমাদের সামনে ধরা দেয়। এখন অবশ্য ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এ দেখুন তবলার আকারের ধারণ করা এই বট গাছটি তবলা বট নামে পরিচিত। এই সেই ছাতিমতলা। আদিতে শান্তিনিকেতনের নাম ছিল ভুবনডাঙ্গা। রায়পুরের জমিদার ভুবনমোহন সিং, তার নাম অনুসারে এই নাম ছিল ভুবনডাঙ্গা। 1863 সালের 31শে মার্চ 16 আনার বিনিময়ে এই ছাতিমতলা সহ 20 বিঘা জমি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পাট্টা নেন রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের থেকে। এই জায়গাটি তার এতই ভালো লেগেছিল এবং এখানে গড়ে তোলেন এক আশ্রম, আজকে যার নাম শান্তিনিকেতন। এই সেই ছাতিমতলা। দুটি ছাতিম গাছের নিচে এক মায়াবী চাঁদের আলোয়, স্নিগ্ধ আলোয় মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে সন্ধে কাটিয়েছিলেন এবং এই জায়গাটির প্রেমে পড়ে যান। তখনই তিনি তার বন্ধু রায়পুরের জমিদার ভুবনমোহন সিংকে কাছে এই জায়গাটি একটু কেনবার জন্যে একটা অনুরোধ করেন, কিন্তু রায়পুরের জমিদার ভুবনমোহন সিং তাকে এমনিতেই মাত্র 16 আনার বিনিময়ে 20 বিঘা জমি, এই ছাতিমতলা সহ শান্তিনিকেতনের 20 বিঘা জমি দিয়ে দেন। শান্তিনিকেতনের সমস্ত অনুষ্ঠানের সূচনা হয় এই ছাতিমতলা থেকে। যে কোনো অনুষ্ঠান, যেমন বসন্ত উৎসব বলুন আর যা যা অনুষ্ঠান হয় এই ছাতিমতলা থেকে। এই দেখুন কলা ভবন পাশেই। এখানে একটি সারেগামার রিট অনুযায়ী একটা স্থাপত্য নির্মিত হয়েছে, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার রিটগুলো দেখা যায়। এই সেই কলা ভবন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার আবাসিক ছাত্ররা মুক্ত মঞ্চে একটি নাটকের রিহার্সাল দিচ্ছে। আমরা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখানকার আবাসিক ছাত্র ছাত্রীরা সামনের বসন্ত উৎসব তারই প্রস্তুতি নিচ্ছে। সকালবেলার একটা শীতল আমেজ এবং মনোরম হাওয়ায় সত্যি আমাদের মন ভালো হয়ে গেল এই দৃশ্য দেখে। কবির ভাষায় বলতে হয়, বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই সেই ইগনু হাউস। এগুলো কলা ভবন পিছন ফন্ডে আছে, ঢুকতে দেয় না, এটা কলা ভবন। এই দেখুন এটি রামকিঙ্কর বেজের কক্ষ, যেখানে শিল্পী এখানে থাকতেন এবং রামকিঙ্কর বেজের নাম কে না জানে, তার বিখ্যাত সমস্ত স্থাপত্য এবং শান্তিনিকেতনের রামকিঙ্কর বেজের এই যে এটা দেখো
সমস্ত স্থাপত্য যেগুলো করা আছে তার হাতের স্ট্রাকচার এই দেখুন, তার মধ্যে এই একটি, যেখানে এক সাঁওতাল পরিবার তাদের সন্তান নিয়ে আমরা সামনে থেকেই দেখেছিলাম এটা বেরিয়ে পড়েছে। অসম্ভব ভালো এই জায়গাটা। আমি প্রথম যখন এসেছিলাম তখন ঘেরা ছিল না, ওপেনলি ছিল, কিন্তু এখন দেখছি সেট হয়ে গেছে, সুন্দরভাবে এগুলোর রক্ষণাবেক্ষণ হচ্ছে। রামকিঙ্কর বেজের দ্বারা নির্মিত এই স্ট্রাকচারটি। রামকিঙ্কর বেজের বাড়ি মালঞ্চ। আচ্ছা সবাই একবার করে বসবে, সবাই একবার করে। এই দেখুন স্ট্রাকচারটি সামনে থেকে তুললাম, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা শান্তিনিকেতন যাননি, আমি বলবো শান্তিনিকেতন একবার ঘুরে আসুন। এবং এই সময়টা মার্চ, ফেব্রুয়ারি ও মার্চের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টা যদি আসেন, বসন্ত উৎসবের সময়, আপনাদের মন সত্যিই ভরে যাবে। চারিদিকে পলাশ এবং শিমুল ফুলের বাহার আপনারা দেখবেন, আপনাদের মন তাতে একদম ভরে যাবে। অসম্ভব ভালো পরিবেশ। হয়তো তুমি তোমারই মতন, আমিও ঠিক তাই, তবু বলতে ইচ্ছে করে, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই। এই সেই প্রতীচী, যেখানে আমাদের নোবেলজয়ী অমর্ত্য সেন জন্মগ্রহণ করেছিলেন। দেখুন তার বাড়ি, বাইরে লেখা আছে এটি সেন। এই সেই প্রতীচী। সত্যি ভাবলে গায়ে কাঁটা দেয়। শান্তিনিকেতন একাধারে দুইজন নোবেলজয়ীর বাসস্থান। একজন তো আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন হলেন এই অমর্ত্য সেন। এই সেই প্রতীচী। দেখুন বাড়িটি ভেতর থেকে আমরা বাইরে থেকেই তুলেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আশ্রমের বিভিন্ন আরও যে সমস্ত গৃহগুলো আছে সেগুলো দেখতে দেখতে আমাদের টোটো এগিয়ে চলেছে। আমাদের টোটোওয়ালা দাদাও বিভিন্নভাবে আমাদের ইনফরমেশান দিচ্ছে, যেগুলো আমরা জানি না বা যেগুলো জানি সেগুলো আরও ভালো করে আমরা জানিয়ে দিচ্ছি। সত্যি এই মনোমুগ্ধকর পরিবেশে এসে আমরা যেন ভুলেই গেলাম আমরা কোথা থেকে এসেছি, কি আমরা করব, শুধু আমরা আনন্দ, পরিবেশের আনন্দ নিচ্ছিলাম। এবার আমরা প্রান্তিক স্টেশনের কাছে চলে এসেছি। আমরা যাব আজকে শনিবার, আমরা পুজো দিতে যাব কঙ্কালীতলা। কঙ্কালীতলা তো আপনারা জানেন সকলেই, সতীর 51 ফিটের একটি পীঠ। সেখানে আমরা চলেছি আজকে পুজো দিতে। আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানকার বাড়িগুলি এতই নয়নাভিরাম যে চোখ ফেরানো যায় না। সামনে বাগান, পেছনে ছোট ছোট বাংলো টাইপের বাড়ি। সত্যি অসাধারণ 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 অসাধারণ। ফুলে ফুলে চারিদিক যেন ভরে, মনোমুগ্ধকরভাবে ভরে গেছে। দেখুন লাল, হলুদ, সাদা ফুলেতে যেন চারিদিক। সত্যি আমাদের চোখের শান্তি হচ্ছে দেখে। এটি টোটোওয়ালা দাদা আমাদের দাঁড় করালো। এটি একটি বিখ্যাত ভবন, আপনারা নিশ্চয়ই আর বলতে হবে না, অপা। কিছুদিন আগে এটার চর্চা সারা ভারত জুড়ে হয়েছিল। কি জন্য বিখ্যাত আপনারা নিশ্চয়ই জানেন, এ নিয়ে আমি আর কিছু বলবো না। সত্যি বাড়িটা কিন্তু সত্যি চমৎকার। আশেপাশের বাড়িগুলো দেখুন। এটি প্রান্তিক স্টেশনের গায়ে।
দারুণ দারুণ, সত্যি চমৎকার। এই দেখুন প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে আমরা আসছি। রেল লাইনটি ক্রস করে আমরা ওপারে যাব। এসে গেছি প্রান্তিক উপনগরী। আমরা চলেছি কঙ্কালীতলার পথে। কঙ্কালীতলা সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ। এখানে মা সতীর কাঁকাল বা কোমরের অংশ পড়েছিল বলে কথিত আছে, যেটি কিনা একটি কুণ্ড আছে পাশে, তার মধ্যে অবস্থিত এই মায়ের কাঁকালটি, যেটি একটি বিশেষ দিনে তোলা হয় এবং পুজো পাঠ করা হয়। এছাড়াও কঙ্কালীতলা কঙ্কালী মায়ের মন্দির আছে। এই দেখুন আমরা এসে গেছি, পাশে ডালা স্টল আছে। এখান থেকে পুজো নিয়ে আমরা সপরিবারে চলেছি মায়ের উদ্দেশ্যে, পুজোর উদ্দেশ্যে। ভেতরে ছোটোখাটো একটা মেলাই বলা যায়। এখানকার সমস্ত লোকাল যারা আছেন মানুষজন, তারাই নানা রকম সামগ্রী নিয়ে এখানে বসে পড়েছেন। পাশে বাউল গানও হচ্ছে, ওপাশে সমস্ত আদিবাসী মহিলারা নাচে ব্যস্ত। এই দেখুন কি ভিড় হয়েছে আজকে। দারুণ পরিবেশ, একটা মেলা মেলা আবহ। এই আমরা লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে চলেছি। যদি মায়ের মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়, আপনাদের নিশ্চয়ই মায়ের মন্দিরের ভেতরে দৃশ্য দেখা হবে। এই দেখুন মায়ের এই মূর্তি এখানে আছে, যেখানে পুরোহিত মশাইরা পুজো করছে। এখানে আমরাও পুজো দিলাম, সত্যি মন ভালো হয়ে গেল এখানে এসে। এটি একটি শক্তিপীঠ, মায়ের 51 পীঠের শেষতম পীঠ এটি। দেখুন মায়ের পায়ের আবয়ব তৈরি করা হয়েছে এখানে। সকাল সকাল এই মন্দিরে পুজো দিয়ে সত্যি ভক্তি এবং একটা প্রাণের শান্তি পেলাম। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। এই দেখুন বন্ধুরা, এই সেই কুণ্ড যার মধ্যে মায়ের সেই কাঁকালের অংশটি আছে, যেটি একটি বৎসরের একটি বিশেষ দিনে তোলা হয় এবং এখানে তখন মেলা হয়, বিশাল জনসমাগম হয় এবং এখানে এসে যারা মায়ের কাছে মানত করেন সেটি নাকি পূর্ণ হয়। আমরা এই কুণ্ডটি একবার প্রদক্ষিণ করবার ইচ্ছে হলো, তাই ঘুরে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার ডালা থেকে আমরা পুজোটি নিয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়াটা আর দেখাতে পারলাম না, কি খেলাম বলি। কচুরি, তার সঙ্গে ডাল জাতীয় একটা ঘুগনি টাইপের এবং মাটির ভাঁড়ে লাল চা। আমরা যেহেতু দুধ চা খাই না, তাই এখানকার একটি দিদি যে রান্না করে খাওয়াচ্ছিলেন তাকে বললাম আমাদের জন্য যদি একটু লাল চা করে দিতে পারেন, আমি তো চিনি ছাড়া খাই, করে দিয়েছিলেন। এই দেখুন সাঁওতাল মহিলাদের নৃত্য। সত্যি এই তালে, এই গানে কে না নাচতে চায়। আমার মেয়ে, আমার স্ত্রী দুজনেই ওদের দলে ঢুকে পড়েছে। অসম্ভব ভালো একটা মুহূর্ত, সত্যি সারা জীবনে মণিকোঠায় আমরা চিরস্মরণীয় করে রাখবো এই মুহূর্তগুলিকে। চারিদিকে ইউক্যালিপটাস গাছ,
বড় বড় গাছ, যার ছায়া পড়েছে চারিদিকে, সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ। শান্তিনিকেতন বোলপুরে এসে আমরা তাই ভাবি এখানকার মানুষ এত কেন মনগুলো এদের ভালো হয়। কোনো জোরাজুরি নেই, কোনো আপনার সঙ্গে কোনো রকম কোনো বিবাদও নেই। খুব আপনি যেটা যা দেবেন সেটাই নেবে, এবং সত্যি এদের মনে হয় এদের, আমার যেটা মনে হয় পরিবেশের প্রভাব এদের মনে পড়ে। এই পরিবেশে যদি থাকা হয় সত্যি মানুষের মন আপনা থেকেই ভালো হয়ে যাবে। এই সেই মাঠ যেখানে আমাদের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল থেকে আরম্ভ করে দ্রৌপদী মুর্মু পর্যন্ত এসেছিলেন। এখন আমরা চলে এসেছি, এই দেখুন, সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে আমরা চলে এসেছি। এখানে 30 টাকার মূল্যে আমরা ভেতরে প্রবেশ করলাম। যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকার, মানে 12 বছরের নিচে হলে তাদের জন্য 10 টাকার টিকিট, আর সাধারণ আমাদের জন্য 30 টাকা করে টিকিট। এর বিনিময়ে আমরা প্রবেশ করলাম। অসাধারণ একটি শিল্পের পরিবেশ এখানে। চারিদিকে নানা স্ট্রাকচার, নানা মাটির শিল্প, নানা পাথরের কারুকাজ দেখে মন মুগ্ধ হয়ে যাবে। ধ্যানরত বুদ্ধদের এই শিল্পগ্রামের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, প্রদেশের বিভিন্ন বাড়ি কিরাম হয় তার ছোট ছোট স্ট্রাকচার বানানো আছে। যেমন আসাম, মণিপুর, ত্রিপুরা, আন্দামান, এই সমস্ত। এই দেখুন কাঠের তৈরি এই তোতা পাখি, গোলাপ বাগ। আমরা শীতটা যেহেতু শেষ হয়ে গেছে তাই গোলাপ ফুলগুলো অনেকটাই ঝরে গেছে। এই দেখুন আদিবাসী সাঁওতাল আন্দোলনের বিভিন্ন যারা নেতা তাদের মূর্তিগুলো এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সিধু, কানু, ডহর, যারা এই সাঁওতাল বিদ্রোহ করেছিলেন, আরও যারা আছেন তাদের স্ট্রাকচার বানিয়ে এখানে রাখা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। একটা বুদ্ধ মূর্তি আছে। সত্যি এই শিল্পগ্রামটি আমি যখন আগে এসেছিলাম 2002 সালে, তখন এগুলো ছিল না। এখন সত্যি সুন্দর, পরিবেশটাও যেমন সুন্দর তেমনি এখানকার স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। চারিদিকে ফুলের বাগানও যেমন আছে এবং টুকিটাকি কেনাকাটারও জিনিস আছে। চদর বদর বাংলার লোকশিল্পের এক অনবদ্য নিদর্শন। আমরা কত কিছুই জানি না, বিস্মিত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি এগুলোকে সত্যিকারের সংরক্ষণ করে রাখতে পারি তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিছু জানবে। এই দেখুন এখানেও চারিদিকে অনেক দোকানপাট আছে যেখানে নানা রকম জিনিস ক্রয় হচ্ছে। এই দেখুন কাঠের নানা রকমের মানে তৈরি, মানে একটা দেখেন কুটুম কাটাম বলে আমরা যেগুলো জানি, কাঠের বিভিন্ন রকমের শেপগুলো থেকে আমরা কল্পনা করে নিয়েছি নানা রকমের জীবজন্তুর আকৃতি। এ দেখুন যেন বাউল একটা একতারা নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু নির্মিত নয়, এগুলো শুকনো কাঠের থেকে তাদের আকৃতি অনুযায়ী বেছে বেছে এখানে রাখা হয়েছে। আমরা টুকিটাকি কিছু কেনাকাটা এখান থেকে করেছি, করে আমরা দেখছি, সত্যি অভিভূত হয়ে যাচ্ছি। যত দেখছি তত অভিভূত হচ্ছি। পরিধেয় বস্ত্র থেকে আরম্ভ করে গয়নাগাটি, বাচ্চাদের নানা রকম গান বাজনার জিনিস কি নেই এখানে। তবে পরিবেশ এবং যতটা পরিচ্ছন্ন, মানে মেলা প্রাঙ্গণ যেরকম হয় যেখানে সেখানে নানা রকম জিনিস ফেলা, এখানে কিন্তু তা নয়। সত্যি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। দেখুন এখানেও
আমাদের সপরিবারে দাঁড়িয়ে পড়েছি আমরা। হ্যাঁ ঠিক আছে। এখানেও একটা নাচের প্রোগ্রাম এখানে হচ্ছে, সাঁওতাল নৃত্য। অসাধারণ। এইসব মানুষগুলো এখানে দেখলে মনে হয় সুখী হওয়া খুব সহজ কবির ভাষায়, কিন্তু সহজ হওয়া খুবই কঠিন। মাদলের বাদ্যি, হাতের তালি এবং এদের মহিলাদের নাচ গান, যেন আমরা এক আদিম জগতে চলে এসেছি। সত্যি এখানে এলে মন ভালো হবেই। এই জিনিস আমরা শহরে পাই না, এর জন্য একবার হলেও বছরে শান্তিনিকেতনে আসতে হবে। সৃজনী শিল্পগ্রাম সত্যিই মনোমুগ্ধকর। সত্যি সত্যি এটা জ্যান্ত মানুষ। এ দেখুন, বাংলার লোক সংস্কৃতির আর এক অঙ্গ। দাঁড়াও, হাড়িটা তুলবো। এই রে, ঘুড়িটা খুঁচিয়ে দেবে। এ হলো বহুরূপী। হ্যাঁ। মিছো ভূত সেজেছে এক সেকেন্ড। আমাদের সন্দীপদা এখানে দাঁড়িয়েছে। একটা বেলুন ফুস হয়ে গেল। সত্যি আমরা এনজয় করছি খুব সুন্দরভাবে। এই যে ready? এত সুন্দর বহুরূপী, ভূতের বহুরূপী আমি কোনোদিন দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। সত্যি ভালো লাগলো দেখে। চারিদিকের পরিবেশ সত্যি এত মনোমুগ্ধকর, বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। দূরে বাউল গান হচ্ছে। আমরা চলেছি পরিদর্শনে সৃজনী শিল্পগ্রাম। দেখুন কি সুন্দর। বেলা হচ্ছে, রোদ্দুর বাড়ছে, কিন্তু পরিবেশ এত সুন্দর, এটুকু রোদ যেন মেনে নেওয়া যায়। তুমি বলেছো বলে আরো দিয়েছো। এই সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেকটা একর জায়গা জুড়ে তৈরি হয়েছে, যদিও পুরোটা আমরা ঘুরতে পারবো না এখন। কিছু কিছু জায়গা আমরা জাস্ট ছুঁয়ে চলে যাব, কেননা আমরা একদিনের ট্যুরে এসেছি। এই যে বাড়িগুলি, যেগুলি ভারতের বিভিন্ন প্রদেশের বাড়ির নিদর্শন হিসেবে এখানে রাখা হয়েছে। অসম্ভব সুন্দরভাবে তৈরি করা। হ্যাঁ ঢুকেছে। জুতো খুলে হ্যাঁ আর সত্যি মন উদাস হয়ে যাচ্ছে এই বাঁশির আওয়াজে।
অসম্ভব সুন্দর। এ দেখুন পুতুল ঘর, পুরুলিয়ার ছৌ শিল্পের যে অনুকরণে যে মুখোশ তৈরি হয় সেই মুখোশগুলিও এখানে আছে এবং বাংলার নানা রকম পুতুল এখানে প্রদর্শিত হচ্ছে। অসাধারণ একটি জায়গা। আমাদের বাংলার যে পুতুল, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের যে পুতুল, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তুমি তাকে জানো না, জানো না, জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা, তোমার ঘরে বাস করে কারা। এরপর আমরা চলে এলাম একটু ঠান্ডা শান্তি করার জন্য আম পোড়ার শরবত খেলাম। খুবই সুন্দর বানিয়েছে, মাত্র 20 টাকা করে দাম। খেয়ে সত্যি শান্তি পেলাম। অসম্ভব ভালো লাগলো এই আম পোড়ার শরবত খেয়ে। কিরাম কাঁচা আম পোড়া শরবত, লেবুর শরবত। এরপর আমরা যাব আমাদের সুরুল রাজবাড়ি দেখতে। এই দেখুন আমরা এসে গেছি। অসম্ভব সুন্দর এই রাজবাড়ি। যাও সামনে যাও, এদিকে দেখো। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা করে জনপ্রতি, যেটা এখানেই সামনেই পাওয়া যায়, কাউন্টার আছে, সেখান থেকে কিনে আমরা টিকিটের বিনিময়ে এর ভেতরে প্রবেশ করছি। এই দেখুন বিশালত্ব, দেখুন এই রাজবাড়ির সামনে একটি নাট মন্দির আছে। এখানে কিন্তু বাংলা অনেক সিনেমার শুটিং হয়েছে, সিনেমা এবং সিরিয়ালের, তার জন্যও এটা বিখ্যাত। এই সুরুল রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথদের পরিবারের একটা নিবিড় যোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বহুদিন এসে বসবাস করে গেছেন। এ দেখুন নাট মন্দিরটি কি সুন্দরভাবে নির্মিত, চারিদিকে থাম দ্বারা নির্মিত। সামনে দুর্গা মণ্ডপ আছে, এখনও এখানে দুর্গা পুজো হয় প্রতি বছর। অসম্ভব দারুণ, অসম্ভব সুন্দর এবং এটা ওয়েল মেনটেন করা আছে। প্রায় 300 বছরের প্রাচীন এই বা রাজবাড়ি, কিন্তু মেনটেনেন্সের জন্য এটি সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে। আমরা সত্যিই এখানে এসে খুব এনজয় করছি। আমাদের ফটো সেশনও শুরু হয়েছে। কি সুন্দরভাবে একটা আলপনা তৈরি করা হয়েছে এখানে এই নাট মন্দিরের মাঝখানে। আমার শালি এবং আমার স্ত্রী বসে পড়েছে। এদিকে বেরো। অসম্ভব ভালো একটা দিন আমরা কাটাচ্ছি আজ এখানে এই শান্তিনিকেতনে এসে। আপনারাও আসুন, আশা করি একদম নিরাশ হবেন না, মন ভালো হয়ে যাবে। পাশেই আছে টেরাকোটার সাজের মন্দির। মন্দিরটি যদিও এই দুপুরবেলা বন্ধ ছিল, আমরা বাইরে থেকেই কিছুটা ছবি তোলা হলো। দেখুন আপনারা, এখানেও একটা নাট মন্দির আছে। এই রাজবাড়িরই মন্দির এটি। এই দেখুন টেরাকোটার মাটির, আমাদের বাংলার টেরাকোটা মাটির কাজে নির্মিত এই মন্দির। অসম্ভব সুন্দর মন্দিরটি। হ্যাঁ, এত সবুজ তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যেখানে খাবো সেই জায়গাটির নাম বনবীথির হেসেল। একদম চারিদিকে গাছপালা দ্বারা নির্মিত রাস্তা। এত সবুজ, সত্যি
এখানে এলে যেন আমাদের চোখ জুড়িয়ে যায় এবং প্রাণ ভরে অক্সিজেন নিতে পেরে আমাদের শরীর যেন আরও চাঙ্গা হয়ে যায়। অসম্ভব ভালো লাগছে। ঘেটুপুল হয়েছে দেখছি, সাদা সাদা ঘেটু। এখানকার সমস্ত হোটেলগুলি যেগুলো আছে তাদের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। ঢালু নামছে গাড়ি। এই যে বনভীতির হেসেল আমরা যাব, কোনো ভয় নেই, শুধু ধরে থাকলেই হবে। এখানকার খাওয়া দাওয়াও কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। এদিকে আসবো না। আমি এদিকে রাস্তাটা দেখতে আসলাম, বনভীতির হেসেল ঘর, এই আমরা ঢুকে পড়েছি। এখানটা কুপন সামনে কাউন্টার আছে যেখান থেকে কুপন কেটে নানা রকম মিল আছে, ভেজ মিল আছে, ঠিক আছে। মাছ আছে, চিকেন আছে, মাংস আছে, যে যেরকম যা নেবে সেই অনুযায়ী দেখুন এরা কাঁসা এবং পিতলের থালা বাটিতে করে পরিবেশন করে, খুব সুন্দর। এদের যেমন রান্নাবান্না সুন্দর তেমনি এই পরিবেশটিও, অ্যাম্বিয়েন্সটা এদের খুব সুন্দর, এসিও আছে। আমরা খুব তৃপ্তি করে এখানে খেলাম। রান্নাগুলি অসম্ভব সুন্দর। ভেজ থালি এখানে 170 টাকা এবং আপনার পেট চুক্তিতে খাওয়া, আপনি যত খুশি নিতে পারেন। এর মধ্যে আছে একটি ভাজা, শাক, শুক্তো আছে, ধোঁকার নাড়া আছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, পায়েস আছে এবং এদের নিজস্ব তৈরি একটা ঘি আছে যেটা সত্যি সুন্দর। এই দেখুন আমি আপনাদের চারটি দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এবং আমি একদম রেকমেন্ড করব বনভীতির হেসেলে যদি আসেন খেতে পারেন। অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া এবং এখানকার যা প্রাইস ঠিকঠাকই দেখে মনে হলো। আর এদের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এই যে ঘি যেটা আমরা খেলাম সেটা এখানে এরা বিক্রিও করছে। আমরা কুঠিরে আমরা চলে এসেছি। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। পাশে একটি বাউল গান হচ্ছে, দারুণ পরিবেশ। এরপর আমরা বেরিয়ে চললাম সোনাঝুরির উদ্দেশ্যে। সোনাঝুরির হাট আর শান্তিনিকেতন দুটি নাম যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। সোনাঝুরির হাট এখন প্রতিদিনই বসছে, আগে শনি রবিবার বসতো। এই হাটে কি না পাওয়া যায়, আর এই হাটের পরিবেশ একদম অনন্য। এটি পৃথিবীর আর কোথাও এই হাট জুড়ি মেলা ভার। এই রাস্তা দেখুন, গাছপালা বিস্তৃত রাস্তা, যতদূর চোখ যাচ্ছে শুধু গাছপালা। এখানে দুদিন থেকে যদি অক্সিজেনে মন প্রাণ ভরে না যায় তাহলে ভালো করে দেখো, দেখতে দেখতে চলো। তাহলে কি বলবো, আর কোথাও যাবে না। যেন অক্সিজেনের ভান্ডার নিয়ে বোলপুর আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। ও মাঝখানে এই বুদ্ধ মূর্তিটি আছে, এটিও আমরা দেখে গেলাম পথে যেতে যেতে। এটি 34 ফুটের একটি বুদ্ধ মূর্তি। এই দেখুন, আমরা যখন গিয়েছিলাম গেট বন্ধ ছিল, আমি বাইরে থেকে শ্যুট করেছি। নিশ্চয়ই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটি অবশ্যই দেখে যাবেন, সুন্দরভাবে নির্মিত। এটি এসে যেন আপনাদের প্রাণের একটা শান্তি যোগাবে। দুটো স্তূপ আছে, বৌদ্ধ স্তূপ। এই দেখুন, খুবই সুন্দর জায়গা এটি, একদম শান্ত নিরাবিলি জায়গা। ধ্যানরত বুদ্ধদেব বসে আছেন, খুবই সুন্দর লাগছে। দুর্দান্ত, বিশাল বড় 34 ফুট উচ্চতা। সেই প্রবল পরিচিত হাট, সোনাঝুরির হাট।
যেটি আগে শনিবারের হাট নামে বিখ্যাত ছিল। দারুণ এখানকার পোশাক আশাক থেকে আরম্ভ করে রাবড়ি দই কিনা পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর নানা রকম সামগ্রী আছে এখানে। এই দেখুন হাটে টুকিটাকি সমস্ত জিনিস। আমরা কিছু ঘর সাজানোর জিনিস নিয়েছি। এ দেখুন বাড়ির বাইরে লাগানোর বোর্ড এখানে পাওয়া যাবে। মণ্ডল বাড়ি, ব্যানার্জি বাড়ি, আমরা ব্যানার্জি। এই দেখুন গধুলিবালা, আরও নানা রকম সুন্দর জিনিস সেগুলো। দত্ত বাড়ি, রায়চৌধুরী, নাথ বাড়ি। এই জিনিসটা আমি আগে কোথাও দেখিনি। শান্তিনিকেতনের বিশেষত্ব এই সমস্ত প্রিন্টেড জামা কাপড় যেগুলো বিক্রি হচ্ছে। গতবারে যখন এসেছিলাম এই শকুন্তলাতে আমরা খেয়েছিলাম, এবারে বনবিথির হিসেবে খেলাম। এটিও কিন্তু খুব ভালো। এই সোনাঝুরি হাটের একদম গায়ে লাগোয়া। মনটা ছুটেছে বাউল গানের টানে, আর এখানে বাউল গান চলছে। একটু শোনাই আপনাদের। এত দূরে আসা এই বাউল গানের টানেই তো বন্ধুরা। লাল মাটির দেশ, পলাশের দেশ, শিমুলের দেশ, বাউলের দেশ বোলপুর।
দিনের শেষ হতে শুরু হয়েছে। আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য। কোপাই নদী দেখতে অসম্ভব সুন্দর লাগছে। গাছের ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আমরা চলে এলাম কোপাই নদীর ধারে। এই সেই নদী যা আমরা ছোটবেলায় পড়েছি রবীন্দ্রনাথের ভাষায়, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই কোপাই নদী, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ছোট নদী ঢালু তার পাড়ি। বৈশাখ মাসে তার চিক চিক করে বালু, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা কাশবন দেখতে পেলাম না, কিন্তু কোপাই নদীর সেই অপূর্ব মাধুর্য আমরা অনুভব করছি এবং দেখছি। অস্তমিত সূর্যের মাঝখানে কোপাই নদী যেন যুগ যুগ ধরে বয়ে চলেছে। অসম্ভব ভালো একটি পরিবেশ। কোপাই নদীর জলে পা ডুবিয়ে অসম্ভব এনজয় করছি আমরা। ঠিক আছে। আর আবার আমরা চলে এলাম। আমরা এবার ফিরবো। ফেরার পথে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে চলে এসেছি। এই সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এটাই বলছিলেন। এই দেখুন পৌষ মেলার মাঠ, পৌষ মেলা, যে মাঠে এখন পৌষ মেলা হয় সেই মাঠ। পৌষ মেলার সময় কিন্তু এখানে একদম জমজমাট। বিশাল বড়, আমাদের গড়ের মাঠের থেকেও বড় এই মাঠ। পাশে এই বাড়িটা দেখে দাঁড়িয়ে পড়লাম। ফুলের বাহার যেন চোখ সরতে চাইছে না। সুন্দর বাড়িটি এটি। আমাদের টোটো দাদাকে বললাম একটু দাঁড়াও ভাই, আমরা এই বাড়িটা একটুখানি তুলে নিয়ে যাই। বাড়িটির নামটিও চমৎকার, দক্ষিণা হাওয়া। দেখুন বাড়ির গায়ে লেখা আছে। কাগজ ফুল হয়ে আছে, চারিদিকে ফুলে ফুলে যেন একদম লাল নীল। টোটোতেই আজকে শান্তিনিকেতন সারাদিন ঘুরলাম। খুব সুন্দর ঘুরিয়েছেন এবং দাদার ব্যবহারও খুব ভালো। দাদার নাম পরিচয় সবই দাদা বলছে নিজের মুখে, আপনারা শুনে নিন। আমার নাম বিশ্বনাথ বণিক, বাড়ি বোলপুর। আপনারা আসতে পারেন, ভালো করে ঘুরে যাওয়া হবে। সারাদিন দাদা আপনাদের স্টেশন থেকে পিক আপ করে নেবে এবং স্টেশনে দিয়ে আসবে। একদিনের জন্য যদি আসেন বা দুদিন সময় হাতে নিয়ে আসেন, স্টেশন থেকে নিয়ে আসবো, স্টেশনে দিয়ে আসবো। আপনার নাম্বারটা দাদা একটু বলে দিন। 8240368551। ঠিক আছে। আমার দাদার নাম্বারটা আমি আমার এতে নিচে আমি লিখে দেবো, আপনারা দেখে নিতে পারবেন এবং দাদাকে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের দাদা সব রকম সহযোগিতা করবে। এবং দাদা খুব সুন্দরভাবে বুঝিয়েও দিচ্ছিলেন এখানে সমস্ত দ্রষ্টব্য যে জায়গাগুলো আছে সেগুলো মানে ঐতিহাসিক গুরুত্ব এবং সেখানকার সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলোও দাদা বলে দেবেন। হ্যাঁ, গাইড করে দেবেন। ওকে। আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি। সেই রবীন্দ্র মিউজিয়াম, যেটি স্টেশন লাগোয়া, একদম স্টেশনের অপোজিটেই আছে। স্টেশনে পৌঁছে গেছি। ঘড়িতে 5:42। আমাদের ট্রেন ঠিক 6:01 আসবে এখানে। আমরা আবার গণদেবতাতেই ব্যাক করব হাওড়া উদ্দেশ্যে। একদিনের শান্তিনিকেতন ভ্রমণ আমাদের মন প্রাণ ছুঁয়ে গেল। আমরা চলে এসেছি
সারা বছরের অক্সিজেন এবং সারা বছরের আনন্দ যেন এখান থেকে লুটে নিয়ে গেলাম। হাওড়া যাওয়ার জন্য। আবার আসবো ফিরে এই শান্তিনিকেতনে, এই আশা নিয়ে আমরা আবার আমাদের গৃহের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পালা, মন খারাপ। পলাশ ফুল, শিমুল ফুল, শান্তিনিকেতন পরিবেশ সব কিছু ছেড়ে আমরা এবারে সেই শহরে গতানুগতিক কোলাহলময় জীবনে আমরা ফিরতে চলেছি আবার।